ফাগুয়া উৎসবে মাতলেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। নাচে গানে তুলে ধরলেন জীবনচিত্র। পুরানো বছর বিদায়ে ময়মনসিংহে চৈত্র সংক্রান্তি, নববর্ষ বরণের প্রস্তুতি। জরাজীর্ণ ভবন আছে, ওষুধ স্বল্পতাও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। এবং বিশুদ্ধ পানির সংকট, নেত্রকোনার কলমাকান্দা ও দুর্গাপুরে নেই পর্যাপ্ত নলকূপ। বর্ষায় পাহাড়ি ঢলে দূষণ বাড়ে ঝর্ণার পানিতে, নানা রোগের প্রকোপ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ, সঙ্গে আছে আমি ওমর ইনাল। ফাগুনের পরন্ত বেলায় ফাগুয়া উৎসবে মাতলেন চা শ্রমিকরা। গান আর নাচে নিজেদের জীবন কাহিনী তুলে ধরলেন তারা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগানে ঐতিহ্যবাহী উৎসবে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। শাহ ওলিদুর রহমানের তথ্য ও ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। নিজেদের সংস্কৃতির ঐতিহ্য আগলে ধরে রং বেরঙের পোশাকে এক কাতারে চা বাগানের শ্রমিকরা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগান মাঠে ফাগুনের পরন্ত বেলায় হয়ে গেল ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব। ফাগুয়া বন্ধনে নাচ গানে মেতে ওঠেন এখানকার বাসিন্দারা। সনাতন ধর্মমতে ফাল্গুনের পূর্ণিমার তিথিতে একসময় শ্রীকৃষ্ণ, রাধা ও তার ভক্ত গোপিনীরা নানা রঙের হোলি ছিটিয়ে একে অপরকে রাঙিয়ে তুলতেন। সেই থেকে পালিত হয়ে আসছে এই উৎসব। সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আমরা খুবই আনন্দিত। উৎসবের মাধ্যমে আমাদের বিভিন্ন সম্প্রদায় তার ঐতিহ্যকে ধরে রাখতে পারে। আয়োজকরা জানান, আগামীতে আরো বড় আকারে এই উৎসব পালিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয় এই উৎসবকে সফল করতে সহায়তা করেছে বলে জানান জেলা প্রশাসক। হোলি উৎসবের মাধ্যমে নিজেদেরকে একটা মিলন মেলায় পরিণত করি এবং সবার সাথে মিলনের একটা আস্বাদন তৈরি হয়। ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটাকেই আসলে একটা বাস্তবায়নের রূপ দেখা যাচ্ছে। এখানে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ফাগুয়া উদযাপন উৎসব পরিষদ যারা আছে, তারা সম্মিলিতভাবে অ্যারেঞ্জমেন্ট করছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তারা অর্থায়ন করছে। 2019 সালে শ্রীমঙ্গল চা বাগান ফুলছড়া মাঠে প্রথম ফাগুয়া উৎসব উদযাপিত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। পহেলা বৈশাখ ঘিরে ময়মনসিংহে বইছে উৎসবের আমেজ। বাঙালির এই উৎসবকে রাঙিয়ে তুলতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে ফেস্টুন, মুখোশসহ নানা অনুষঙ্গ। এ কাজে অংশ নিয়েছেন ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থীরা। নতুন বছরকে বরণ করতে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল 8টায় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সামনে থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রার মোটিভ হিসেবে থাকছে শান্তির প্রতীক পায়রা। সর্বস্তরে শান্তির বার্তা ছড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবার। আমরা 3 দিন যাবৎ একাধারে এই কাজগুলো করেছি, মুখোশগুলো তৈরি করেছি। আর এই কাজে সামিল থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমরা যে প্রতি বছর আয়োজনগুলো করি, এই বছর তার চেয়েও বেশি ভালো করে করার চেষ্টা করেছি। লোকজ সংস্কৃতিটা আমরা যাতে পয়লা বৈশাখে ম্যাচ খায়, এগুলি আমরা মূলত আঁকার চেষ্টা করছি। সব ধরনের প্রস্তুতি আমাদের প্রায় শেষ মুহূর্তে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বসবাস করতে পারি, সেটা চিন্তা ভাবনা করে আমরা আসলে শান্তির পায়রা, পৃথিবীতে শান্তি বিরাজমান হোক, এই থিম চিন্তা করে শান্তির পায়রাটা সিলেক্ট করেছি এবার। ময়মনসিংহ নগরের নাসিরাবাদ কলেজ মাঠে চলছে চৈত্র সংক্রান্তি মেলা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। পুরনোকে বিদায় জানাতে আবহমান বাংলার ঐতিহ্যকে ধারণ করে পালিত হয়ে আসছে চৈত্র সংক্রান্তি উৎসব। এই চৈত্রের শেষ লগ্নে ময়মনসিংহ নগরের নাসিরাবাদ কলেজ মাঠে বসেছে চৈত্র সংক্রান্তি মেলা এবং এই মেলায় কিন্তু বিভিন্ন বয়সী মানুষের ঢল নেমেছে। আমরা সকাল থেকেই দেখেছি এই মেলাটিতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এই চৈত্র সংক্রান্তিতে কিন্তু বহু বছরের পুরনো এই মেলার অনেক আচার অনুষ্ঠানে কিন্তু বিলুপ্ত। আগে আমরা যেটি জেনেছি কথা বলে, যে আগে এখানে চড়ক পূজা সহ বিভিন্ন আচার অনুষ্ঠান কিন্তু হতো, সেগুলো এখন অনেকটাই বিলুপ্ত, সেগুলো এখন আর হয় না। শুধুমাত্র টিকে আছে এই চৈত্র সংক্রান্তি মেলাটি। এবং
এবং এই মেলায় কিন্তু যে সকাল থেকে প্রতি বছর এই মেলাটি হয়ে থাকে এবং সকাল থেকে হাজারো মানুষের ঢল নামে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী নারী পুরুষ কিন্তু এখানে হাজির হন। আমরা দেখেছি মেলায় মাটির বিভিন্ন তৈজসপত্র থেকে শুরু করে বিভিন্ন মিষ্টান্নের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এখানে মাটির তৈরি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক, ফুলদানি, কলসি, ঘর, ষাঁড়, পাতিল, হাঁস, নারিকেল, পুতুল সহ বিভিন্ন যে তৈজসপত্র রয়েছে, ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে, সেগুলো কিন্তু এখানে 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত এসব পণ্য কিন্তু বিক্রি হচ্ছে। এখানে শিশুরা যেমন এসে ব্যাপকভাবে উচ্ছ্বসিত হচ্ছেন, পাশাপাশি যারা এখানে শিশুদেরকে নিয়ে আসছেন তারা বলছেন যে বছরের পর বছর এখানে মেলা হয় এবং এই মেলার কোনো ধরনের আয়োজক থাকে না। এখানে প্রতি বছরই বিক্রেতারা আসেন এবং এই মেলায় হাজারো মানুষের, আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন এখানে মেলাটি দেখতে আসেন এবং এই মেলায় উপভোগ করেন। এবং সব মিলিয়ে তারা বলছেন যে যে সংস্কৃতিগুলো ছিল, যে ঐতিহ্যগুলো ছিল, যে আচার অনুষ্ঠানগুলো ছিল, সেগুলো বিলুপ্ত হলেও টিকে আছে এই মেলাটি। এই মেলাটি যেন বছর পর বছর চলে এবং প্রশাসনের সেই দিকটি আসলে দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে এই নাসিরাবাদ কলেজ মাঠের এই চৈত্র সংক্রান্তি মেলাটি জমে উঠেছে। তো এই ছিল ময়মনসিংহ নগরের এই চৈত্র সংক্রান্তি মেলা থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিল ময়মনসিংহে। বিভাগীয় সময়ে আরও থাকছে। হবিগঞ্জে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিবন্ধন ও ফিটনেসবিহীন অটোরিকশা, চালকের নেই ড্রাইভিং লাইসেন্স, প্রায়ই ঘটে দুর্ঘটনা, প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ। জরাজীর্ণ ভবন, ওষুধ স্বল্পতা, লোকবল সংকট সহ নানা সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। 6 মাস ধরে ওষুধ ও পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহ না থাকায় সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। যে সময় সেবা নিতে আসা নানা বয়সী রোগীদের ভিড় লেগে থাকার কথা, সেই সময় শুনশান নীরবতা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। একই সময় একই চিত্র অন্য স্বাস্থ্য কেন্দ্রের। গত 6 মাস ধরে সিলেটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সরবরাহ বন্ধ ওষুধ এবং পরিবার পরিকল্পনা সামগ্রী। এ কারণে কেউ আসছেন না সেবা নিতে। যারা আসছেন তারাও ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। আমরা তো আইসি ওষুধ নেওয়া লাগে, গোত্র সাবানি খামদানি বেশি বেত না, গোত্র খাওয়া খানো। সামনের মাসে ইয়া নেওয়ার লাগে, ওষুধ শেষ হয়ে গেছে। ঔষধ দিতেও পারেন না, সরকারেও দিতে পারেন না। আমরা তো যা চেষ্টা করলাম। গত নভেম্বর 2024 থেকে আমাদের সাধারণ রোগীর যে কিছু সাপ্লাই আমরা পাই মেডিসিন, এটা আমাদের একটু অপ্রতুল। শুধু ওষুধ সংকট নয়, কেন্দ্রের অবকাঠামো জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। জরাজীর্ণ এই ভবনে মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছেন দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা প্রদানকারীরা। ঢাকা থেকে এসে ওইটার দেখে গেছেন, ওনারা বলছেন যে ওইটা খুব তাড়াতাড়ি ভেঙে তারপর 3 তালা করে দেবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য মতে সিলেট বিভাগের 67টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কোনো ফার্মাসিস্ট নেই। জনবল সংকট রয়েছে অন্যান্য পদেও। গত বছর অক্টোবরের পর থেকে বন্ধ ওষুধ সরবরাহ, আর ভবনগুলো সংস্কারে এখনো মেলেনি বরাদ্দ। সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে, আমাদের নাইট গার্ড নাই, এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওনাদেরকে বলছি। 64টা আমার এসএসসিএমও আমার পদ, সেখানে 1/3 বেশি আমার এসএসসিএমও নাই। আর এফডব্লিউসিতে আর যে ফার্মাসিস্ট, সিলেট জেলায় কোনো ফার্মাসিস্ট নাই। কেন্দ্রগুলো থেকে নারী ও শিশু স্বাস্থ্য সেবা, ইপিআর সেবা, ভিটামিন এ ক্যাপসুল বিতরণ ও কৈশোর প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এ বিষয়ে বিস্তারিত জানাতে হবিগঞ্জে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান এবং সুনামগঞ্জে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতে যাচ্ছি রাশেদের কাছে।
হবিগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর হবিগঞ্জের বিশেষ করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা খুবই খারাপ এবং বিশেষ করে হবিগঞ্জ জেলার যে বিভিন্ন ইউনিয়ন রয়েছে এই ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর যে বেহাল অবস্থা, সাধারণ যে রুগী আছেন, গ্রামাঞ্চলের যে রুগীরা আছেন বা যে প্রত্যন্ত অঞ্চলের রুগীরা আছেন, তাদের অভিযোগ যে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো দোতলা তিনতলা বিভিন্ন অবকাঠামো রয়েছে, কিন্তু সেবার যে সেবাটুকু তারা অবশ্যই এখানে দেন না এবং তারা সেবা পান না। আমরা এখন আছি হবিগঞ্জ সদর ইউনিয়নের সদর উপজেলার তেগরিয়া ইউনিয়নে। এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এটি আমরা 2টার আগে এখানে এসেছিলাম। আমরা দেখেছি এটি বন্ধ রয়েছে এবং কোনো ধরনের লোকজন এখানে নাই। বিশেষ করে আমরা কথা বলেছিলাম যে হবিগঞ্জের যে তেগরিয়া এলাকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রটি তারা তাদের চাহিদা মতো, তারা ইচ্ছা করলে তারা চাহিদা মতো তারা এখানে আসেন, চাহিদা মতো যান, তবে সাধারণ যে মানুষ সেখানে যে স্বাস্থ্যসেবা, এই স্বাস্থ্যসেবা তারা পাচ্ছেন না। এছাড়াও হবিগঞ্জের যে বিভিন্ন এলাকা, বিভিন্ন উপজেলায় আমরা খোঁজ নিয়েছি, আমরা জেনেছি যে হবিগঞ্জের পুকরা বানিয়াচং উপজেলার পুকরা ইউনিয়নে এই ইউনিয়ন যে পরিবার কেন্দ্রটি আছে, এখানে মাসের প্রায় অধিকাংশ দিনে এই কেন্দ্রটি বন্ধ থাকে এবং এর দোতলায় বিভিন্ন রুমের মধ্যে অনৈতিক জুয়া খেলা সহ বিভিন্ন ধরনের অনৈতিক কাজ এখানে হয়। তো এই এলাকাবাসী জানিয়েছেন যে এই সেবাগুলো যাতে তারা নিয়মিত তারা পান। সরকার যেহেতু এখানে স্বাস্থ্যসেবার জন্য এই ইউনিয়ন পরিবার কেন্দ্রগুলো তৈরি করেছে, তারা যাতে প্রকৃত স্বাস্থ্যসেবা এখানে পান, এটাই তাদের দাবি। তো আমরা এখন চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন হিমাদ্রি শেখর ভদ্র, তিনি জানাচ্ছেন সর্বশেষ খবর। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিছনে যে স্বাস্থ্য কমপ্লেক্সটা, এখান থেকে প্রায় 3 ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। এখানে কিশোরীদের স্বাস্থ্যসেবা, মায়েদের, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা এবং প্রজনন সেবা সহ যাবতীয় পরিবার পরিকল্পনা সেবাসমূহ দেওয়া হয়ে থাকে। সুনামগঞ্জে এই ধরনের প্রায় 47টি পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে এবং এখান থেকে প্রায় সাধারণ রোগ ব্যাধি সহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। কিন্তু এখানে শুরুতেই যে গেল 4 মাস যাবত রয়েছে ওষুধের সংকট এবং সুনামগঞ্জের প্রত্যেকটি এই স্বাস্থ্যকেন্দ্র, যেগুলি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র এবং অন্যান্য যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যেগুলি দুর্গম এলাকার মানুষদের স্বাস্থ্যসেবার জন্য সরকার নির্ধারণ করে দিয়েছিল বা স্থাপন করে দিয়েছিল, এখানে জনবলে রয়েছে সংকট এবং পাশাপাশি নার্স এবং দক্ষ ধাত্রী সহ অনেক কিছুরই সংকট আমরা এখানে দেখতে পাচ্ছি। এমনি কথা বলেছিলাম এখানকার যিনি নিয়মিত রোগী দেখেন, ভিজিটর, ওনার সঙ্গে তিনি জানিয়েছেন যে এখানে এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতি মাসে মোট 800 রোগী দেখা হয়, কিন্তু এখন পর্যন্ত ঔষধ সংকটের কারণে তারা সেই কাঙ্ক্ষিত সেবাগুলি দিতে পারছে না। অনেকটা ওষুধ প্রেসক্রাইব করে তারা সেই দায়িত্বটুকু পালন করছেন। গেল 4 মাস যাবত এই 47টা স্বাস্থ্যকেন্দ্রেই এই ধরনের ঔষধের সংকট দেখা দিয়েছে এবং এই ঔষধের সংকটটা আগামী জুন মাসে সেটা সমাধান হতে পারে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি আমরা কথা বলেছিলাম জেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে এই সমস্ত দুর্গম এলাকা, যে সমস্ত দুর্গম এলাকাতে এই সমস্ত স্বাস্থ্যকেন্দ্র বা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে, সেগুলিতে যে ডাক্তার এবং নার্সরা যেতে চান না, কারণ এগুলি দুর্গম এবং অতি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ার কারণে মানুষের অনেকটা কষ্ট বেড়ে গেছে এবং মানুষ যেটা জানিয়েছে যে এই যে দুর্গম এলাকার যে স্বাস্থ্যকেন্দ্রগুলি, সেগুলিতে ওষুধ এবং জনবল সেবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের সদর উপজেলার গৌরারং ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ এবং হবিগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর সমস্যা নিয়ে আরও আলোচনা করার জন্য এই মুহূর্তে সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির, তার সঙ্গে আছেন উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। ইকরাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান। জনাব নিয়াজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই যে অক্টোবরের পর থেকে প্রায় 6 মাস ধরে ওষুধ নেই বা পরিবার পরিকল্পনা সামগ্রী নেই, এইটার কারণটা কি?
ধন্যবাদ আপনাকে। এটা খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে আপনি জানেন যে স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ যেটা তারই আমরা পরিকল্পনা অধিদপ্তর সহ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আপনার চতুর্থ সেক্টর প্রোগ্রামে চলতেন, যার ফলে আমাদের কেনাকাটা যেগুলো আছে ওষুধ ক্রয় সবকিছু সেক্টর থেকে কেনা হতো প্রোগ্রাম থেকে। যেহেতু চতুর্থ সেক্টর প্রোগ্রাম শেষ হয়ে গেছে এবং আপনাদের 5ই আগস্টের পরে একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসছেন, আমাদের এবার যে ক্রয় প্রক্রিয়া আসলে কেন্দ্রীয় পর্যায় থেকে হয়ে যায়, ক্রয় প্রক্রিয়াটা হয়। সুতরাং যতটুকু আমাদের জানি এটা কেন্দ্রীয় পর্যায়ে ক্রয় হবে এবং অলরেডি শুরু হয়েছে। এই মাসে আপনার ক্রয় প্রক্রিয়া আপনার শুরু হয়ে গেছে এবং যখন ক্রয় প্রক্রিয়া শেষ হয়ে যাবে আশা করছি ইনশাল্লাহ আমরা ওষুধ এবং পরিবার পরিকল্পনা সামগ্রী আমরা পেয়ে যাব। যদি পেয়ে যাই আমরা মাঠ পর্যায়ে ইনশাল্লাহ আমরা সরবরাহ দিব এবং আমাদের আগের মতোই কাজ আমাদের চলমান থাকবে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, যেমন কুচায়, তারপরে হচ্ছে কি আপনার দাউদপুর বা অন্যান্য কেন্দ্র, খুবই খারাপ অবস্থা, একেবারে জরাজীর্ণ অবস্থা, সংস্কার নাই দীর্ঘদিন 20, 25, 40 বছর ধরে। কেন এইভাবে পড়ে আছে? না, আমি যোগদান করেছি নভেম্বরে। আমি যোগদান করার পর আমি একটা সরেজমিনে সব দেখেছি। সেটা হচ্ছে কিছু কিছু কেন্দ্রগুলো আছে একেবারে সেবা দেওয়ার উপযোগী না, সেটা আমরা একটা তালিকাভুক্ত করেছি। পুনর্নির্মাণের জন্য অলরেডি আপনি জানেন যে এই স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলো নির্মাণটা সাধারণত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর করে থাকে, একই মন্ত্রণালয় অন্তর্ভুক্ত। সুতরাং তাদেরকে আমরা পাঠিয়েছি এবং যেহেতু সব সেক্টর প্রোগ্রামে চলতো সুতরাং এনাদেরও বরাদ্দ নাই। যদি বরাদ্দ ইনশাল্লাহ যখন হয়ে যাবে তখন আমাদের যে কেন্দ্রীয় পুনর্নির্মাণ সেগুলাকে আমরা নির্মাণ করতে পারবো এবং আমাদের যেগুলা কিছু সংস্কার করা যাবে। সুতরাং এগুলা সবকিছুই হলো কেন্দ্রীয় পর্যায় থেকে, যেহেতু এই স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটা করে, সুতরাং এটা হলে আমরা আবার আগের মতো সেবা দিতে পারবো। আরেকটা সমস্যা হচ্ছে কি লোকবল খুবই সংকট, 6 জনের জায়গায় 2 জন, নাইট গার্ড নাই, 24 ঘন্টা ডিউটি দিচ্ছে। এই যে একটা পরিস্থিতি কতদিন থেকে হয়েছে? আমি আসার পর দেখছি যে আমি যদি ছোট্ট করে বলি যে আমার 67টা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, সেখানে আসলে থাকা দরকার হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, যেটাকে আমরা FWV বলি, মানে মাঠ পর্যায়ে খুব ব্যাপক তারা পরিচিতি। তারপরে SCMO, যেটাকে আমরা গ্রামগঞ্জে মেডিকেল অফিসার বলছি কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তারা। যদি আমি এটা পরিসংখ্যান দেই তাহলে দেখা যাবে যে 113 জনের মধ্যে FWV-র মধ্যে 81 জন আমার কর্মরত আছে। তারপরে যেটা আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্যাকমোরা খুব ভালো সার্ভিস দেয় বিভিন্ন জেলায়, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন জায়গাতে যায়। এখানে 64টা আমার পদ, সেখানে মাত্র 20 জন আছে। সুতরাং আমরা যদি ধরে নিই 20 জনকে দিয়ে তো আমি 67টা FWC আমি সেবা দিতে আমার জন্য হিমশিম খেতে হচ্ছে, যার ফলে একজনকে 2-3টা FWC-তে আমি অতিরিক্ত দায়িত্ব দিচ্ছি, যার ফলে সব জায়গায় সে ঠিক মতো সেবা পাচ্ছে না। এখানে যদি আরেকটা বলি যে ফার্মাসিস্ট থাকা দরকার, ফার্মাসিস্ট থাকলে যদি থাকে, ফার্মাসিস্ট সিলেটে আমি এসে দেখি একটা ফার্মাসিস্ট নাই। সুতরাং 3 জনের মধ্যে যদি একজনও আমার থাকতো তাহলে আমি সেবাটা জনগণের দোরগোড়ায় আমি সেবাটা দিতে পারতাম। সাথে সাথে আপনার আমাদের যে নাইট গার্ড যেটা বলা হচ্ছে সেটাও নাই। সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণ নিয়োগের সাথে জড়িত। সুতরাং আশা করছি যে নিয়োগ প্রক্রিয়াটা যখন আমাদের নিয়োগটা হবে তাহলে আমরা পছন্দতা আমার আছে। আরো ছোট করে বলতে চাই, একেবারে যে মাঠ পর্যায়ে যে আমার যে 502টা আমার একটা ইউনিট FW এরা কাজ করে মাঠ পর্যায়ে, সেখানে আমার 394 জন কাজ করছে, প্রায় 100-র উপরে আমার একটা শূন্যতা আছে। আমরা ইন্সপেক্টরের কথা যদি আপনার 100 জনের মধ্যে 52 জন কাজ করছে, শূন্যতা আছে। সুতরাং সব জায়গায় কিছু কিছু শূন্যতা আছে। সুতরাং এই শূন্যতাকে পরিপূর্ণ করার জন্য আমার বিভিন্ন জায়গা থেকে আমাকে নিয়ে আসতে হচ্ছে। আর আপনি জানেন যে সিলেটে কিছু কিছু জায়গা আছে দুর্গম এলাকা, সুতরাং ওখানে যদি একজন মানুষকে আমি সপ্তাহে যদি আমি অতিরিক্ত দায়িত্ব দিই, সুতরাং এখানে সেবা দিবে কি আর দায়িত্বপ্রাপ্ত জায়গায় সেবা দেবে কি? সুতরাং নিয়োগটা যদি হয়ে যায় সিলেটে ইনশাল্লাহ, তাহলে আমরা মানুষকে আমরা সেবা দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিলেটের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর বিভিন্ন সমস্যা এবং সমস্যার সমাধানে এই বিভাগ থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামীতে কোন সুফল আসবে। মোটামুটি এই ছিল সিলেটের পরিবার ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অধিকাংশ স্থানে নেই নলকূপ, আর অল্প যে কটে আছে গ্রীষ্মকালে সেগুলো দিয়ে ওঠে না পানি। একমাত্র ভরসা পাহাড়ি ঝর্ণা, সেখান থেকে পানি সংগ্রহ করে বাসিন্দারা আক্রান্ত হচ্ছে নানা রোগে। বর্ষায় পাহাড়ি ঢলে দূষণ বেড়ে যায় ঝর্ণার পানিতে। স্থানীয়দের অভিযোগ, গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনা কাগজে কলমে নেওয়া হলেও হয় না বাস্তবায়ন। আবু সুফিয়ানের তোলা ছবিতে আলপনা বেগমের রিপোর্ট।
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত নেত্রকোনার সীমান্তবর্তী 2 উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। পাহাড় ঘেরা এই জনপদে দীর্ঘদিন ধরে চলছে সুপেয় পানির তীব্র সংকট। পাহাড়ি এলাকার বেশিরভাগ স্থানে সুপেয় পানির জন্য নেই নলকূপ। পানি পান ও গৃহস্থালী কাজের জন্য দীর্ঘ পথ হেঁটে পানি সংগ্রহ করতে হয় পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণা থেকে। অনেক সময় নেমে আসে দূষিত পানি, পান করায় ভুগতে হয় রোগবালাইয়ে। শুকনো মৌসুমে আরও বেড়ে যায় সুপেয় পানির সংকট। যে কটি নলকূপ আছে সেগুলোতেও ঠিকমতো ওঠে না পানি। অন্যদিকে বর্ষাকালে পাহাড়ি ঢলে দূষণ বেড়ে যায় ঝর্ণার পানিতেও। তবে সরকারিভাবে জেলা জুড়ে গভীর নলকূপ স্থাপনের জন্য বরাদ্দের কমতি না থাকলেও তা পৌঁছে না পাহাড়ি জনপদে। ছিঁচে ফেলার পর যখন পানিটা পরিষ্কার হয় তখন আমরা কলসিতে ভরাই। পাহাড় খানিতে কষ্ট করে আনন্দ লাগে, খান লাগে। অনেক খরা, এর কোনো পানির জন্য অনেক কষ্ট হচ্ছে আমাদের। বাচ্চাগুলো খাইলে হজম করতে পারে না, তখন তারা একটু পেটের সমস্যা হয়। প্রশাসনিকভাবে তেমন আমাদের এলাকার মধ্যে কোনো কিছুই আসে না। পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে স্থায়ীভাবে প্রকল্প নেয়ার কাজ প্রক্রিয়াধীন বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 750টি গভীর নলকূপের বরাদ্দ পেয়েছি। 20টি পাবলিক টয়লেট হবে সারা জেলাব্যাপী। কলমাকান্দা দুর্গাপুরে 2টি মোবাইল ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হবে। দুর্গাপুর ও কলমাকান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ 5 লক্ষাধিক মানুষের বসবাস। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা। বিভাগের সময় আরও থাকছে। মৌলভীবাজারে বাড়ছে পর্যটন ব্যবসার পরিসর। এবার ঈদ মৌসুমে 1 দশকে সর্বোচ্চ আয়। পর্যটক বাড়লেও আঞ্চলিক উন্নয়ন না হওয়ায় ক্ষোভ ব্যবসায়ীদের। হবিগঞ্জে সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিবন্ধন ও ফিটনেসবিহীন সিএনজি চালিত অটোরিকশা। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করেই চলাচল করে এসব যানবাহন। একই সঙ্গে ড্রাইভিং লাইসেন্স না থাকা চালকের বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যত্রতত্র পার্কিংয়ের কারণে তীব্র যানজটও সৃষ্টি হয়। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্রাফিক বিভাগ। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হবিগঞ্জের সড়কে চলাচল করে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা। অধিকাংশ অটোরিকশার নেই নিবন্ধন ও ফিটনেস। অভিযোগ উঠেছে অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে জেলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এসব যানবাহন। এমনকি উচ্চ আদালতের রায়কে উপেক্ষা করে চলছে মহাসড়কেও। অনেক চালকের নেই ড্রাইভিং লাইসেন্স। অদক্ষ চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। নিয়ম না মেনে যত্রতত্র অটোরিকশা পার্কিং করায় তৈরি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। এগুলোর জন্য বেশি অ্যাক্সিডেন্ট হইতেছে। নিঃশ্বাস ফেলতে পারে না, গাড়ি এদিকে যাও এদিকে যাও। বেপরোয়া চলাফেরার কারণে অ্যাক্সিডেন্টও বেশি হইতেছে। নিবন্ধন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্রাফিক বিভাগ। যে গাড়িগুলো রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে গেছে, ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গেছে, সেই গাড়িগুলো ধরে আমরা প্রতিনিয়ত মামলা দিচ্ছি। আর যে গাড়িগুলোর কাগজপত্র সঙ্গে নাই সেগুলো আমরা এখানে আটক করতেছি এবং আটক করার সঙ্গে সঙ্গে আমরা সেগুলোকে জরিমানা করে এখান থেকে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। ট্রাফিক বিভাগের তথ্য মতে হবিগঞ্জে বৈধ অবৈধ মিলিয়ে অন্তত 30,000 সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে। সময় সংবাদ, হবিগঞ্জ। এবার ঈদ উল ফিতরের টানা ছুটিতে মৌলভীবাজারের সব পর্যটন স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। পর্যটন ব্যবসায়ীদের তথ্য মতে গত 10 বছরের মধ্যে এবার আশানুরূপ ব্যবসা হয়েছে। তবে এই অঞ্চলের পর্যটন শিল্পে তেমন উন্নয়ন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবি নিয়ে আরও একটি রিপোর্ট। ছুটিতে মৌলভীবাজারে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ বিভিন্ন পর্যটন স্পটে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন পর্যটকরা। পর্যটকদের উপস্থিতির সঙ্গে পর্যটন ব্যবসায়ীদের ছিল ব্যস্ততা। জেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজ ছিল পরিপূর্ণ। রমজান মাসের যে আসলে আমাদের লসটি ছিল সেই লসটি আমরা পুষিয়ে উঠতে পেরেছি। 10 বছরের মধ্যে এত ভালো একটা সিচুয়েশন আমরা পাইনি যেটা আমাদের এই বছরের মধ্যে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন জেলার পর্যটন শিল্প বিকাশে আরও আধুনিকায়ন দরকার। যে স্পটগুলো আছে পর্যটকদের দাবি যে স্পটগুলোতে আমরা যাচ্ছি সেগুলো আসলে আরেকটু আধুনিকায়ন করা দরকার। পয়সাটা সকলের কাছেই কিন্তু পৌঁছাচ্ছে, এটা নিশ্চয়ই অর্থনীতির জন্য খুবই চমকপ্রদ এবং সম্ভব। পর্যটন সেবা সংস্থার তথ্য মতে মৌলভীবাজারে 1.5 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এবার জেনে নেব সিলেট ও ময়মনসিংহ বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা।
8 এপ্রিল ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন পার্কের মিনি চিড়িয়াখানায় অভিযান চালায় বন বিভাগের একটি দল। অভিযানে 19 প্রজাতির 114টি বন্যপ্রাণীর মধ্যে 48টি জব্দের পাশাপাশি সিলগালা করা হয় চিড়িয়াখানাটি। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফাগুয়া উৎসবে মাতলেন মৌলভীবাজারের চা শ্রমিকরা। নাচে গানে তুলে ধরলেন জীবনচিত্র। পুরানো বছর বিদায়ে ময়মনসিংহে চৈত্র সংক্রান্তি, নববর্ষ বরণের প্রস্তুতি। এবং জরাজীর্ণ ভবন আছে ওষুধ স্বল্পতাও, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সিলেটের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো বরিশাল বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ে।